নমস্কার বন্ধুরা, শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। কেমন কাটছে, কাঁপছো শীতে সবাই? এখন তো জমিয়ে পোলাও, মাংস, বিরিয়ানি এসব খাওয়ার সময়। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, ভেটকি মাছ যত খাবে তত হজম হয়ে যাবে। এখন হজমের প্রবলেমটা একটু কম হয়। আর পিঠে পুলির সময় সবচেয়ে বড় হচ্ছে পিঠে পুলির সময়। রোজই কিছু না কিছু ছোটোখাটো পিঠে, কেক টেক একটু একটু বানানো হয়। সুগার ফ্রি দিয়ে বানাই, কারণ বাইরের একটা মিষ্টি কিনতে যাওয়া মানেই 30 টাকা দাম। এইটুকু একটা মিষ্টি 30 টাকা দিয়ে কিনতে ভাই গায়ে লাগে। তার চেয়ে বাড়িতে একটু পুডিং বানিয়ে নাও সুগার ফ্রি দিয়ে, অল্প কাস্টার্ড বানিয়ে নাও, কি একটু সিমাইয়ের পায়েস করে নাও গুড় দিয়ে, ভালোই তো, খারাপ তো না। আজকে যে গল্পটা পড়ব তার নাম সহমর্মিতা। আসলে আমাদের যে সময়টা ছিল, এখন তো যুগটা অনেকটা এগিয়ে গেছে। আমাদের সময়টা ছিল, আমার 64 বছর বয়স হবে। সে সময় অনেকেই একজনের মধ্যে আর একজনকে খুঁজে পেত। মোটামুটি সবার জীবনটাই একই ধাঁচে গড়া ছিল। ডিউটি ডিউটি বাউন্ড জীবন আর কি, দায়িত্ব কর্তব্য। স্বামীরা এটা শেখাতেই ব্যস্ত থাকতেন। আমার প্রতি কার কী দায়িত্ব কর্তব্য সেটা নিয়ে কেউ মাথা ঘামাতো, কোনো স্বামী মাথা ঘামাতেন না। মেয়েদের প্রতি জ্বর হয়েছে, ওষুধ খেয়ে নাও, দিয়ে কাজ করো। কত আর জ্বর, ম্যালেরিয়া হয়েছে, রক্ত পরীক্ষা করিয়ে দিচ্ছি। বাড়িতে গুরুদেব এসছেন, কাজ করতে তো হবে। যাক, করেছি, খারাপ তো কিছু হয়নি জীবনে। দুটো সুন্দর মেয়ে পেয়েছি, কাজী আমার দুঃখ কিছু নেই। যা করেছি ভালো করেছি। দিশা গিয়েছিল, গল্পটা পড়ছি, সহমর্মিতা গল্পটার নাম। দিশা গিয়েছিল একটি কবি সভায়, তার স্বরচিত কবিতা বলবার ছিল। অডিটোরিয়ামে আধো অন্ধকারে সে ঢুকেছে, সঙ্গে তার আরও 2-1জন কবি বন্ধু আর বাচিক শিল্পী বন্ধু ছিল। তাকে সামনের দিকে বসবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ একদম ধারের সিট থেকে রোগা পাতলা ছোটোখাটো চেহারার একটা খুব মিষ্টি মেয়ে উঠে দাঁড়িয়ে বলল, দিদিভাই তুমি? হ্যাঁ, আমি দিশা চ্যাটার্জি। মেয়েটি একমুখ হেসে বলল, জানি তো, আমি তোমার লেখার খুব ভক্ত। তোমার লেখা পড়ে কোথায় যেন নিজের সাথে খুব মিল পাই। তুমি আসছো শুনেই আমি ধারে এসে বসেছিলাম, যাতে তোমার সাথে কথা বলতে পারি। দিশা খুব খুশি হলো। সে কিছুই এমন লেখক নয় যে তার সাথে কেউ কথা বলবার জন্য এভাবে অপেক্ষা করবে। মেয়েটির মুখটি খুব মায়াবী আর ভীষণ মিষ্টি। দিশারও যেন মনে হলো মেয়েটি তার চেনা। সে তাই জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে আগে কোথাও দেখেছ? চেনো আমাকে? হ্যাঁ, চিনি তো বটেই, তবে দেখলাম আজকেই প্রথম। মেয়েটির পাশে একটি সিট খালি দেখে দিশা বলল, আমি তোমার পাশেই বসি। সামনের থেকে ভলেন্টিয়াররা তাকে ডাকছে। মেয়েটি বলল, দিদি আপনি সামনে আসুন। দিশা বলল, ঠিক আছে, আমি এখানেই বসছি। তারা বলল, আপনাকে যে সামনে বসতে বলছে। কিচ্ছু হবে না, আমি এখানেই বসছি, ওর সাথেই বসছি। অজ্ঞতা ভলেন্টিয়াররা চলে গেল অন্য দুজনকে নিয়ে। দিশার মনে হলো ওর চেহারাটা খুব চেনা লাগছে। একরকম রোগা ফর্সা, মুখের গড়নটাও একরকম, স্বভাবটাও লাজুক লাজুক। হঠাৎ দিশার মনে হলো এ তো তারই প্রতিচ্ছবি। এ যেন সে, ওই বয়সে সে যেমন ছিল ঠিক তেমন। আবার বলছে, আমার লেখার সাথে নিজেকে, নিজের জীবনের মিল পায়। এ কি সত্যি হয়? এত মিল দুটি সত্তার মধ্যে? দুজনে পাশাপাশি বসার পর মেয়েটি বলল, দিদিভাই আমার নাম অনুমিতা। জানো দিদিভাই, তোমার একটা লেখা আছে না,
সেদিন ছিল 25শে বৈশাখ। গল্পটা পড়ে না আমার চোখ দিয়ে জল এসে গিয়েছিল। ঠিক এই রকম একটা ঘটনা আমার জীবনে হয়েছিল। আমি সেদিন থেকে অপেক্ষা করছি তোমার সাথে দেখা করার জন্য। আর আজ দেখা হয়ে গেল। এরপর দিশার নাম ধরে ডাকা হচ্ছে। কবি দিশা চ্যাটার্জি, সামনে এসে বসুন। দিশার চোখেও জল এসে গেল। এখনো সমাজে কত অনুমিতা দিশা আছে যাদের অসম্মান বহন করে চলতে হয়। এও হয়তো আর একজন দিশা। দিশা এগিয়ে গেল, তার কবিতা বলার সময় এসে গেছে। দিশাও আসার সময় তার স্বামী বলেছিল, কোথাকার কি কবিসভা? দিশা বলেছিল, নামকরা লোকেরাই আয়োজন করেছে, ভালোই হবে। নামকরা লোকেরা তোমাকে ডেকেছে? হাসালে। হঠাৎ দিশা এত রেগে গেল যে তাকে রেগে যেতে দেখে থতমত খেয়ে গেল তার স্বামী। থতমত খেয়ে বলল, আরে আমি তো ঠাট্টা করছিলাম। না, সব সময় অপমানজনক কথা বলে ঠাট্টা করবে না। আর আমার আসতে দেরি হবে, রুটি চিকেন করা আছে, খেতে হয় তো খেয়ে নিও। বলেছিল, আমি যখন খাবো ঠান্ডা হয়ে যাবে তো। মাইক্রোওভেন আছে, গরম করে নিও, মোটামুটি আমার আসতে দেরি হবে। কবিতা বলে ফিরে আসার পর অনুমিতাকে দিশা বলল, চলো চা খেয়ে আসি। অনুমিতা বলল, চলো দিদিভাই। ওর হাতটা চেপে ধরে অনুমিতা বলল, আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আমার প্রাণের দিভাইয়ের সাথে আমার দেখা হলো। দিশা এক হাত দিয়ে ওকে জড়িয়ে নিয়ে বলল, আসলে আমরা একই পথের পথিক, তাই দুজনে দুজনকে চিনে নিয়েছি। তোমারও জীবনে ওরকম ঘটনা আছে দিবাই? আছে তো। আছে বলেই তো গল্পটা। এই জন্যই তুমি আমাকে খুঁজছিলে। আসলে কি বলো তো, কটা মেয়ে তাদের স্বামীর কাছ থেকে সম্মান পায়। যারা পায় তারা আরও চায়, আর যারা কিছুই পায় না অপমান ছাড়া, তারা তোমার আমার মতন বন্ধু বা দিদি খোঁজে একটু সহমর্মিতার জন্য। কেমন লাগলো গল্পটা? সবার মাঝে দিশা অনুমিতারা ছড়িয়ে আছে। এখনো কিন্তু উম, সবাই মেয়েরা রুখে দাঁড়ায়, এবং নিজেদের সম্মান নিজেরাই আদায় করে নেয়, এবং সেটাই করতে হবে। যেখানে মেয়েদের অপমান করার চেষ্টা করবে সেখানে নিজেকেই রুখে দাঁড়াতে হবে। কারণ মেয়েরা এখন স্বনির্ভর, প্রায় প্রতিটা মেয়েই এখন স্বনির্ভর। কাজেই অপমানটা আর না সহ্য করাই ভালো। অনেক অপমান, অনেক অসম্মান তারা সহ্য করেছে, ভেতরটা জ্বলে পুড়ে গেছে। তাই পরবর্তী প্রজন্ম যেন আর অসম্মান সহ্য না করে। এই যে আর একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, 2025 সাল আসছে, 2026 আগামী আসছে। এইরকমভাবেই বিবর্তনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে। এরপর আরও কোথায় কি গিয়ে পৌঁছবো জানি না। তবে অপমান অসম্মান যেমন সহ্য করব না, তেমন কাউকে অপমান বা অসম্মান করবও না বিনা কারণে। বিনা কারণে শুধুমাত্র কাউকে কষ্ট দেওয়ার জন্যে অপমান অসম্মান করাটাও কিন্তু খুব অন্যায়। আর আধুনিক হব, মনটা আধুনিক হতে হবে, পোশাকে নয়। উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খল জীবন যেন না হয়, এটাও মেয়েদের একটু শিখতে হবে। ছেলেদের সঙ্গে পা দিয়ে পাল্লা দিয়ে চলবো আমরা, সব কিছু ঠিক, সব চলবে, কিন্তু একটা মাত্রা রেখে। কোথায় গিয়ে আমাকে থামতে হবে সেটা আমাকেই ঠিক করতে হবে। কেউ কাউকে বলে শিখিয়ে দিতে পারে না। একটা বয়সের পর নিজেকে শিক্ষা দিতে হয় যে কোথায় গিয়ে আমাকে থামতে হবে। ঠিক আছে? আমার লেখা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো একটু। আমার জগৎটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চলো, সাহায্য করো তোমরা। আমি তো বারবার বলছি আমি খুব একা,
তোমাদের নিয়েই আমি একটা বন্ধুত্বের জগৎ গড়ে তুলতে চাইছি, একটা সাহিত্যের জগৎ, মেয়েদের জগৎ। মানে মেয়েরা কী কী করে এসছে এবং কী কী করবে আগামী দিনে, কতটা পর্যন্ত গেলে ভালো হয়, সেই নিয়েই আমার যাত্রা। দেখি কতটা কি পারি, তোমরা সাহায্য করলে পারবো। তা বলে কি রান্না করা ছেড়ে দেবো? আমি রান্না করতে পারি না এটা কোনো কাজের কথা না। সব পারতে হবে, ছেলেদেরও পারতে হবে, ছেলেদেরও রান্না করতে হবে, হাত লাগাতে হবে, কারণ আজকাল মেয়েরাও কাজ করে। কাজী বাড়ি এসে দুজনেই হাজব্যান্ড ওয়াইফ মিলে রাতের খাবার তৈরি করবে, সকালের লাঞ্চ তৈরি করবে, বাচ্চাদের টিফিন তৈরি করবে, অথবা কাজের লোক থাকবে, দুজনে দুজনকে সাহায্য করবে। তা নাহলে একজন ঘর সামলাবে, একজন বাইরে কাজ করবে। তখন তাকে বলা যাবে না যে বাইরেতেও আর যাও না, বুঝবেটা কি, রোজগার তো আর করতে হয় না, পয়সার মূল্য বুঝবেটা কি, তখন এটা বলা যাবে না। হয় দুজনে মিলে সমানভাবে কাজ করতে হবে, আর নইলে যদি বাড়িতে যে কাজ করবে তাকে সম্মান দিতে হবে। ঠিক আছে, রাখছি তাহলে আজকে, আবার দেখা হবে কালকে। আমি তো রোজই আসছি, খুব বেকায়দায় না পড়লে মোটামুটি রোজই আসি।